সাথে এমন কিছু ঘটেছিল, রাতের পর রাত চিৎকার, অদ্ভুত আচরণ এবং এক অজানা ভয়। চিকিৎসকরা বলছেন এটা দুশ্চিন্তা থেকে এসেছে, কিন্তু আপনি জানেন এর পেছনে আছে অন্য কিছুর হাত, অদৃশ্য এক শক্তি, যে শক্তি আপনার প্রিয়জনকে ধীরে ধীরে টেনে নিচ্ছে অন্ধকারের দিকে। গল্পটি আমার ব্যক্তিগত জীবনের ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। আল্লাহ আমাদের এসব মন্দ কাজ থেকে হেফাজত করুক। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। সম্মানিত দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রহস্যবৃত্তের 18তম এপিসোডে। আশা করি সকলে ভালো আছেন এবং ভালোর সাথে আছেন। আমি বিপ্লব আছি আপনাদের সাথে এই ভয় আর অজানার বৃত্তে। রাত গভীর হয়ে এসেছে, চারপাশ নিস্তব্ধ। তাই কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ঘটনায়। আজকের এপিসোডটি অত্যন্ত স্পেশাল এপিসোড, কারণ আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত এবং সম্মানিত শ্রোতা জান্নাতুল। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আমার এই শোনানোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অনুরোধ করব ক্ষমার দৃষ্টিতে দেখার। আমি জান্নাতুল, আমার বাসা দিনাজপুর সদরে। এই ঘটনাটা আমার পুরো পরিবারের সঙ্গেই ঘটেছে। আমার নানি সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পর আমার মামা এবং আমার আম্মুকে পাশাপাশি বাড়ি করে দেন। তার ইচ্ছে ছিল ভাই বোন নিজেদের বিপদে আপদে সাহায্য সহযোগিতা ও একে অপরে মিলেমিশে থাকবে। কিন্তু আমার মামি আমার আম্মু এবং নানিকে অতটা সহ্য করতে পারত না। দিনের পর দিন বাড়িতে অশান্তি লেগেই থাকতো, একমাত্র আমার মামির জন্য। এসব কারণে আমার আম্মু আমার নানিকে নিয়ে ঢাকায় চলে আসেন। তখন আমার বয়স মাত্র 3 বছর। আর মূল সমস্যা শুরু হয় আমি যখন ক্লাস 4-এ পড়ি। হঠাৎ একদিন ব্যাংকের কিছু জরুরি কাজের জন্য নানি তার দিনাজপুরের বাড়িতে চলে গেল। কিন্তু যাওয়ার পর হঠাৎ করেই তার শরীর খারাপ হতে শুরু করে। উল্লেখ্য, নানি 60 বছরের বয়স্ক হয়ে গেলেও চলতে ফিরতে তার কখনো কষ্ট হতো না। তবে সেবার শরীরের ব্যথা শুরু হয়ে দিন দিন তা বাড়তেই থাকে। বিশেষত এসব অসুস্থতায় তিনি রাতে অনেক জোরে চিল্লাতেন। এরপর আবার তাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন তিনি নিজেকে একটা অন্য বাড়িতে দেখতে পান, আর মনে হতো কেউ তাকে মারতে আসছে। আমরা প্রথমে বয়সের কারণে এরকম ভুলভাল বলছে ভেবে পাত্তা দেইনি খুব একটা। তবে সমস্যাটা দিনে দিনে বেড়েই চলছিল। তিনি এমন অসুস্থ হন যে প্রায় প্রতি রাতে আমরা সবাই জেগে থাকতাম। বাইরের গেটে তালা দিয়ে রাখতে হতো, নয়তো নিজে নিজেই দৌড় দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেন। তখন 4-5 জন মিলে ধরেও নানির সাথে কেউ পারতাম না। এই বয়সেও নানির শরীরে এত শক্তি কোথা থেকে আসলো? এসব কারণে ঢাকার একটা হাসপাতালে নানিকে নিয়ে যাওয়ার পর প্রায় 10,000 টাকার টেস্ট করতে হয়। টেস্ট করার পরেও ডাক্তারগণ তার কোনো রোগ ধরতে পারেন না। ডাক্তারগণ শুধুই বলেন তার দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু কিছুদিন পর প্রতি রাতেই 10টার পরেই নানির সারা শরীর ব্যথা এবং পায়ের পাতা জ্বলতো। তাই বরফের পানিতে পা ভিজিয়ে রাখা লাগতো। দীর্ঘদিন যাবৎ এমন সমস্যা হওয়ায় আমাদেরও খুব খারাপ লাগছিল। এক সময় নানিকে মামা বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কয়েকজন কবিরাজ দেখানো হয়। তবে তারাও বিশেষ কোনো সমস্যা ধরতে পারেন না। এরপর আবার নানিকে ঢাকায় নিয়ে আসা হলো। একজনের খোঁজ পায় আম্মু। তিনি সেনাবাহিনী থেকে রিটায়ার্ড পারসন। মানুষের অতি প্রাকৃত সমস্যার সমাধান করে থাকেন তিনি। আমার নানিকে আম্মু বিকেলে ওনার বাসায় নিয়ে যান। উনি নানিকে দেখে তার রুমে আসতে বললেন। এরপর নানিকে পর্যবেক্ষণ করার পর তিনি যা বললেন তার রীতিমতো অবাক হওয়ার মতো। তিনি জানান কেউ খাবারের সঙ্গে কিছু খাইয়ে জিন দ্বারা তার উপর বান মারা হয়েছে। এভাবে হয়তো আর মাসখানেক বাঁচতেন তিনি। এসবের পর তিনি নানিকে নিয়মিত কিছু কাজ করতে বললেন এবং পানি পড়া খেতে দেন। আশ্চর্যজনকভাবে নানি অনেকটাই সুস্থ হতে থাকেন।
এর কয়েক বছর পর করোনার সময় আমি ক্লাস 8-এ পড়ি। তখন আমি এক্সাম দিয়ে আমরা নানি বাড়িতে চলে আসি। মহামারীর কারণে ঢাকা শহরে টিকে থাকা দায় হয়ে পড়েছিল। বাড়িতে গিয়ে শুরু হয় আরেক ঝামেলা। আগেই বলেছিলাম মামি আমাদের অতটা পছন্দ করতো না, দেখতে পারতো না। সেই সূত্র ধরে আমরা হালকা পাতলা সন্দেহ করতে থাকলাম মামির উপর। কারণ হঠাৎ আবার নানির আগের মতো সমস্যা শুরু হয়। তখন মামা বললেন নানিকে হিলিতে ভালো কবিরাজ এর কাছে নিয়ে যাবেন। একই দিনে দিনে সন্ধ্যায় কবিরাজের কাছ থেকে ফিরেই মামা জানায় কবিরাজ আবার আমাদের বাড়িতে আসবেন। এসব শোনার পর মামি সেদিন সন্ধ্যাবেলায় কাপড়ের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। হঠাৎ বেরিয়ে যাওয়ায় রাতে সবাই মামিকে খোঁজাখুঁজি করে জানতে পারে প্রতিবেশীরা মামিকে ব্যাগ নিয়ে যেতে দেখেছেন। তারপর মামির বাপের বাড়ি ফোন দিয়ে মামা জানালেন মামি বাপের বাড়ি গিয়েছে কিনা। এসবের পর সবাই মামিকে আসতে বললেন, কিন্তু মামি আসেন না। এদিকে এর মধ্যেই কবিরাজ এসে বলে যান আমাদের বাড়ির চুলার নিচে তাবিজ আছে এবং টয়লেটের হাউজের কাছে একটা তাবিজ আছে মাটিতে পুঁতানো। অনেকেই বিশ্বাস করছিলাম না এসব। তবে তার পরদিন মাটির চুলা ভেঙে গর্ত খুঁড়ে সত্যি তাবিজ পাওয়া যায়। তারপর আরেক দিন সবাই মিলে বালিশের তুলো শুকিয়ে তুলো ঝোরানোর সময় আমার মামাতো ছোট বোন দুটা তাবিজ পায়। এত সব প্রমাণের পর সবাই জানতে পারে এইসব মামি করেছেন নানির ক্ষতির জন্য। তবুও আমার নানি মামিকে আনতে যান, কিন্তু মামির মায়ের কথা ছিল মামির নামে নাকি বাড়ি লিখে দিতে হবে, তাহলেই মামি আসবে। কিন্তু এই শর্তে নানি রাজি হলো না। তারপর সবাই মামিকে রেখেই চলে আসেন। এছাড়াও আমি এবং আমার মেজো মামাতো বোনও যাই মামিকে আনতে, তবুও মামি আসেন না। এত কিছুর পরেও মামিকে বাড়িতে ফিরিয়ে আনতে চাচ্ছিলাম আমরা, কিন্তু মামি যেন পুতুলের মতো কারো কথা মেনে চলছিল। তারপর আমরা সেখান থেকে বাড়িতে ফিরে আসি। এসবের কয়েকদিন পরেই আমার মেজো মামাতো বোন আমার নানির সাথে খারাপ আচরণ শুরু করে। এতে সবাই আপুর উপর মন খারাপ করে, কারণ তারা কখনোই আপুর থেকে এমন আচরণ আশা করেননি। শুধু আপুর অদ্ভুত আচরণই না, মামাতো ভাইয়েরও হঠাৎ মাথার যন্ত্রণা শুরু হয়। সারাদিন মাথা গেল করতে থাকে। তারপর মামা আবার সেই কবিরাজকে বাড়িতে আনেন। আপু এবং ভাইয়া একজনের পর একজনকে দেখলেন। তিনি বললেন তাদের উপরেও কালা জাদু করা হয়েছে। জাদু নষ্ট করার জন্য অনেক কিছু দেন কবিরাজ। এসবের পর সবাই মামিকে ঘৃণা করা শুরু করেন। কেউই আর তাকে বাড়িতে আনার সাহসও পায় না। উল্লেখ্য, এসবের পর মামা অন্যজনকে বিয়ে করেন। এই ঘটনার পর আবার আমার মাঝেও আমি অনেক পরিবর্তন দেখতে পাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কিন্তু আমার শরীরে হঠাৎ বিস্ফোরা উঠতে শুরু করে। আমি ভেবেছিলাম এটা সেরে যাবে, কিন্তু দিন দিন পায়ের বিভিন্ন স্থানে বিস্ফোরা হতে থাকে। আমি লজ্জায় প্রকাশ করতে পারতাম না। সিজদা করতে অনেক কষ্ট হওয়া সত্ত্বেও নামাজ পড়তাম। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করলাম। ভেবেছিলাম নিছক কোনো ভুলের কারণে আমার এই শাস্তি দিয়েছেন আল্লাহ। অনেক অসহ্য ব্যথা নিয়ে চলাফেরা করলেও বিস্ফোরাচারটা অনেকটা বড় হয়ে যায়। আম্মুকে যখন বললাম তখন আম্মু হোমিও চিকিৎসা শুরু করলেন। 8 দিনের মাথায় বড় ফোড়াটা ফেটে যায়। তখন নানি আমার ফোড়া দেখে বলেন, এটা ফোড়া না, এটা বাগি। বাগি অনেক ধরনের আছে, যেমন অনেকের শরীরের গোস্ত পচে যায়, এটা তেমন। বলতে ভুলে গিয়েছিলাম, আমার নানি সরকারি হাসপাতালে চাকরি করতেন, তাই হয়তো উনি বুঝতে পেরেছিলেন। এসবের পর আমি কিছুটা সুস্থ হলে স্কুলে যাওয়া শুরু করলাম, তবে তাও প্রায় অসুস্থ হয়ে যেতাম। আমি যখন ক্লাস 10-এ উঠেছি তখন স্কুল চেঞ্জ করে আবার আমরা ঢাকা ফিরে যাই। সেখানে টেস্ট পরীক্ষার আগে আবার অসুস্থ হয়ে গেলে নানির সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো আমাকে। কবিরাজ নানু আমায় দেখে বললেন, কেউ আমায় কালো জাদুর মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করছে। অবশ্য কে বা কারা করছেন তা তিনি বলেননি।
আমাদের জানার ইচ্ছেও ছিল না, কারণ আমরা জানতাম কে করেছে। তারপর তিনি আমাকে তাবিজ দেন, পায়ে হাঁটুর উপরে বাঁধতে এবং জাফরান কালি দিয়ে দোয়া লিখে বললেন সেগুলো পানিতে ভিজিয়ে সেই পানি নিয়মিত খেতে। আর এসব ফলো করার পর আমি আবার আগের মতো সুস্থ হয়ে উঠি। আমার সমস্যার সমাধান হলেও আমার নানিকে এখনো পুরোপুরি সুস্থ করা যায়নি, কারণ তাকে অনেক সময় ধরে কালো জাদু করে আসা হচ্ছিল। এই জন্য নাকি সেই জাদু নানির নাড়িতে বসে গেছে। এখন প্রায় প্রতি রাতেই নানি আগরবাতি জ্বালিয়ে সূরা পড়ে ঘুমাতে হয়। পরে জানা যায় এইসব কালো জাদু মামির মা নিজেই করেন। নিজের স্বামীকেও কালো জাদু করে তিনি মেরে ফেলেছেন, কেবলমাত্র সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয়ার জন্য। এছাড়াও আমার মামাতো ভাই তার নানির খাটের নিচে কালো জাদুর সমগ্র জিনিস দেখেছিল। হয়তো তিনি কালো জাদুর জন্য কোনো অপশক্তির আহ্বান করত। এই ভয়ানক কাহিনী কেমন লাগলো তার নিচে কমেন্টে জানান। আপনি কোথা থেকে দেখছেন, আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন। আমরা সেই গল্পকে তুলে ধরব রহস্যবৃত্ত এর পরবর্তী ভিডিওতে, আপনার নাম সহ বা গোপনে। আমরা চাই আপনাদের মধ্যেই কারো বাস্তব জীবনের অজানা অন্ধকারে ঢাকা ভয়ের সেই গল্পগুলো যেন এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর সামনে আসে। আগামী পর্বে আপনি হতে পারেন সেই কাহিনীর কেন্দ্রবিন্দু। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভয় আর রহস্যের প্রতিটি অধ্যায়ের সাক্ষী হন। রহস্যবৃত্ত।